হ্যালো ভিউয়ার্স, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা নবম দশম শ্রেণীর রসায়নের কিছু এমসিকিউ সলভ করব। তো আজকে আমরা যে এমসিকিউগুলো সলভ করব এগুলো হচ্ছে তোমার রসায়ন বইয়ের পঞ্চম অধ্যায়ের বইয়ের মধ্যে এই এমসিকিউগুলো দেয়া আছে। তো এখানে দেখো 1 নম্বরে যে এমসিকিউটা আছে বলছে যে আকর্ষণ বলের মাধ্যমে অণুতে পরমাণুসমূহ যুক্ত থাকে তাকে কি বলে। এটার অ্যান্সার হবে হচ্ছে রাসায়নিক বন্ধন। তো এটাই বেসিক্যালি রাসায়নিক বন্ধনের সংজ্ঞা, যে আকর্ষণ বলের মাধ্যমে অণুতে পরমাণুসমূহ যুক্ত থাকে তাকে রাসায়নিক বন্ধন বলে। তো এই প্রশ্নটা শুধু যে এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট তা কিন্তু না, এটা রাসায়নিক বন্ধনের সংজ্ঞাও কিন্তু বটে এবং ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা পরীক্ষায় প্রায়ই আসে। বোর্ড পরীক্ষায় সৃজনশীলের ক নাম্বারে সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে এই কোশ্চেনটা পরীক্ষায় আসে। 2 নম্বরে কি বলছে দেখো, বলছে নিচের কোন যৌগটি গঠনকালে প্রতিটি পরমাণুই নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করে। তো এখানে 4টা অপশন আছে দেখো, এর মধ্যে আমাদের সঠিক যে অ্যান্সারটা সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড। তো এটাকে কেন নিয়নের ইলেকট্রন বিন্যাস বলতেছে দেখো, এখানে আমরা ম্যাগনেসিয়াম অক্সাইড এই যে যৌগটা আছে এর মধ্যে আছে ম্যাগনেসিয়াম এবং অক্সিজেন। তো দেখো ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 12, ইলেকট্রন বিন্যাস 2, 8, 2, আর অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত 8, তাহলে এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2 এবং 6। তাহলে এখানে শেষ কক্ষপথে যে 2টা ইলেকট্রন আছে ম্যাগনেসিয়াম এই 2টা ইলেকট্রন অক্সিজেনকে দিয়ে দিবে। যখন এই 2টা ইলেকট্রন দিয়ে দিবে তখন ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস কত হবে 2, 8 এবং অক্সিজেনেরও কত হয়ে যাবে 2, 8। তো এখানে আমাদের কি বলছে নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করে। তো আমরা জানি যে নিয়ন এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 10 এবং নিয়নের ইলেকট্রন বিন্যাস কত, নিয়নের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2 এবং 8। তো তাহলে এখানে দেখো নিয়নের ইলেকট্রনও 2, 8, আবার এখানে ম্যাগনেসিয়াম অক্সাইডে ম্যাগনেসিয়ামেরও 2, 8, আবার অক্সিজেনেরও 2, 8 হয়ে গেল। তো এটাই জিজ্ঞাসা করছে যে নিচের কোন যৌগটি গঠনকালে প্রতিটি পরমাণু নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করে। তো ম্যাগনেসিয়াম অক্সাইড এই যৌগটাতে ম্যাগনেসিয়াম এবং অক্সিজেন দুজনেরই ইলেকট্রন বিন্যাস নিয়নের মতো হয়ে গেছে। এখানে দেখো 3টা চিত্র দেয়া আছে। আর 3 নম্বর যে কোশ্চেনে বলতেছে ডি চিহ্নিত মৌলের কোন যোজনীটি অসম্ভব। তো এখানে ডি চিহ্নিত যেই তোমার হচ্ছে মৌলটা আছে এখানে ইলেকট্রনগুলো যদি আমরা কাউন্ট করি, এখানে দেখো টোটাল তোমার হচ্ছে 4টা ইলেকট্রন আছে, এখানে 2টা 4টা ইলেকট্রন আছে। আর এখানে প্রথম কক্ষপথে আছে 1টা, দ্বিতীয় কক্ষপথে 2টা, তৃতীয় কক্ষপথে 1টা, অর্থাৎ এখানেও 4টা আছে। আবার এখানে যদি কাউন্ট করি 1টা, এখানে আছে 2টা, এখানে আছে 1টা, অর্থাৎ 4টা। তাহলে এখানে 4, 4, এখানে 4টা, এখানে 4টা, 4, 4, 16টা ইলেকট্রন আছে। তো আমরা জানি যে 16টা ইলেকট্রন সম্বলিত যে মৌলটা সেই মৌলটার নাম হচ্ছে সালফার। তো সালফারকে যদি উত্তেজিত করা যায় তাহলে এর যোজনী কি হয়, পরিবর্তন হয়। তো এই যে প্রশ্নটা এটা কিন্তু একটা বড় প্রশ্ন এবং এই প্রশ্নটার তোমার হচ্ছে অ্যান্সারটা আমাদের টেকনিক ইজি এডুকেশনের যে তোমার চ্যানেল আছে সেই চ্যানেলে এটা খুব সুন্দরভাবে ওখানে বর্ণনা করা আছে। তোমরা ওখানে যে এই অ্যান্সারটা দেখে নিবে। এখানে অ্যান্সারটা হবে হচ্ছে যে তোমার সালফারের যোজনী হচ্ছে 2, 4 এবং 6। তো এখানে বলছে ডি চিহ্নিত মৌলের কোন যোজনীটি অসম্ভব। তো দেখো 2, 4, 6 এগুলো কিন্তু আছে, এখানে অ্যান্সার হবে হচ্ছে 3 হওয়া সম্ভব নয়। অর্থাৎ সালফারকে যদি উত্তেজিত করা হয় তাহলে এর যোজনী 4 এবং পরবর্তীতে 6 হয়। এখানে 4 নম্বরে যে কোশ্চেনটা আছে বলতেছে বি মৌলটি। তো এখানে বি মৌলটি এখানে আমাদের ইলেকট্রন আগে কাউন্ট করতে হবে যে কয়টা ইলেকট্রন আছে। দেখো তোমার এখানে 3টা ইলেকট্রন আছে, এখানে 3টা আছে, 3 আর 3 6, এখানে আরও 3টা আছে 9, আর এখানে 2টা, 9 আর 2 11, অর্থাৎ এই মৌলটি হচ্ছে সোডিয়াম। তো সোডিয়ামের কি বলছে 2 ধরনের বন্ধন গঠন করে। হ্যাঁ, সোডিয়াম 2 ধরনের বন্ধন গঠন করে, একটা হচ্ছে আয়নিক বন্ধন আর একটা হচ্ছে ধাতব বন্ধন। এই 2 ধরনের বন্ধন গঠন করে। তাহলে এটা 1 নম্বর সঠিক। 2 নম্বরে বলছে একে ইলেকট্রন দান করে, একে ইলেকট্রন দান করে। এখানে এ মৌলটি কি, এ মৌলটি এই যে এ মৌলটি হচ্ছে এখানে হাইড্রোজেন। তো এখানে সোডিয়াম হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে সোডিয়াম হাইড্রাইড গঠন করে, অর্থাৎ সোডিয়াম হাইড্রাইড গঠনকালে ইলেকট্রন একটি শেষ কক্ষপথের এই একটি ইলেকট্রন হাইড্রোজেনকে দান করে। তাহলে একে ইলেকট্রন দান করে, এটাও ঠিক আছে। 3 নম্বরে বলছে ডি এর সাথে যুক্ত হয়ে পানিতে দ্রবীভূত হয়। তো ডি মৌলটা কি, ডি মৌলটা হচ্ছে সালফার। তো তাহলে সোডিয়াম কি সালফারের সাথে যুক্ত হয়, এটাও সত্যি কথা যে সোডিয়াম সালফারের সাথে যুক্ত হয়ে ডি এর সাথে যুক্ত হয়ে পানিতে দ্রবীভূত হয়। তাহলে 1, 2, 3 তিনটাই সঠিক, অর্থাৎ আমাদের অ্যান্সার হবে হচ্ছে 4-এর ঘ, 1, 2 এবং 3 তিনটাই সঠিক অ্যান্সার। এখানে
5 নম্বরে যে কোশ্চেনটা আছে দেখো বলতেছে যে নিচের কোনটি অ্যালুমিনিয়াম সালফেটের সংকেত। তো এখানে অ্যালুমিনিয়াম সালফেটের সংকেত হচ্ছে এই যে ক, অ্যালুমিনিয়াম সালফেট। আমরা জানি যে অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে 3, অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে 3, আর সালফেট এই যে আয়নটা সালফেট আয়ন এর যোজনী হচ্ছে 2। তো আমরা জানি যে যখন যৌগ গঠন করে তখন এই যে যোজনীটা এই যোজনীটা এক্সচেঞ্জ হয়, অর্থাৎ একজন আরেকজনের সাথে চেঞ্জ করে। এই জন্য দেখো অ্যালুমিনিয়ামের যে 3 এটা এখানে চলে আসছে, আর সালফেটের যে 2 যোজনী এই 2 যোজনীটা এখানে চলে আসছে, অর্থাৎ 5-এর ক নাম্বারটা হচ্ছে সঠিক অ্যান্সার। 6 নম্বরে কি বলছে দেখো, ক্যালসিয়াম অক্সাইড কি ধরনের যৌগ। তো ক্যালসিয়াম অক্সাইড এটা হচ্ছে আয়নিক যৌগ। আমরা জানি যে আয়নিক যৌগে ইলেকট্রন কি হয়, ইলেকট্রন আদান প্রদান হয়। তো এখানে ক্যালসিয়াম এবং অক্সিজেন দুইটা মৌল আছে। তো ক্যালসিয়াম যে মৌলটা এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 20, অর্থাৎ 2, 8, 8, 2। তো ক্যালসিয়াম কি করে, দুইটা ইলেকট্রন ত্যাগ করে। আর এখানে আছে হচ্ছে ক্যালসিয়ামের সাথে আছে অক্সিজেন। তো অক্সিজেন এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 8, অর্থাৎ 2, 6। তাহলে ক্যালসিয়ামের যে যোজন লাস্ট কক্ষপথের যে ইলেকট্রন, দুইটা ইলেকট্রন, এই দুইটা ইলেকট্রন কি করে, অক্সিজেনকে দিয়ে দেয়। তাহলে ক্যালসিয়াম যদি দুইটা ইলেকট্রন দিয়ে দেয়, ক্যালসিয়ামের ইলেকট্রন কাঠামো হয় তখন 288, অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন কাঠামো অর্জন করে, এবং অক্সিজেন দুইটা ইলেকট্রন গ্রহণ করে কত হয়, 28। এভাবে নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন কাঠামো অর্জন করে এবং ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে আয়নিক যৌগ গঠন করে। এখানে 7 নম্বরে যেই প্রশ্নটা আছে দেখো বলছে কোন যৌগটি জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবহন করে না। তো বিদ্যুৎ পরিবহন, আসলে জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবহন করার জন্য যে জিনিসটা দরকার হয় সেটা হচ্ছে ধনাত্মক এবং ঋণাত্মক আয়ন। তো এখানে সোডিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড এবং তোমার হাইড্রোজেন ক্লোরাইড, এই 3টা যৌগ, এই 3টা যদি তোমার জলীয় দ্রবণে দ্রবীভূত করা হয় তাহলে এরা কিন্তু ধনাত্মক এবং ঋণাত্মক আয়ন অর্থাৎ অ্যানায়ন ক্যাটায়ন তৈরি করে। কিন্তু ঘ নম্বরে যে যৌগটা আছে গ্লুকোজ, এটা কিন্তু ধনাত্মক বা ঋণাত্মক আয়ন তৈরি করতে পারে না। তো আমাদের কোশ্চেনটা আছে কি যে কোন যৌগটি জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবহন করে না, তাহলে সেই ক্ষেত্রে আমাদের অ্যান্সারটা হবে হচ্ছে ঘ নাম্বার। তো আশা করি যে আমাদের পঞ্চম অধ্যায়ের যে কয়টা এমসিকিউ বইয়ের মধ্যে ছিল, টোটাল 7টা এমসিকিউ ছিল, এই এমসিকিউগুলো তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো। আগামী পর্বে আমরা পরবর্তী অধ্যায়ের এমসিকিউ নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আজকের পর্বে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।